হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। তার নাম কি? তার নাম হচ্ছে কি ধীবর বৃত্তান্ত। এই ধীবর বৃত্তান্ত টপিকটি আজ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টেক্সট ধরে ধরে আলোচনা করব। সো চলো আমরা নাটকটি আলোচনা করি। দেখো আমাদের কি আছে, যে ধীবর বৃত্তান্ত নাটক আছে, যে ধীবর বৃত্তান্ত নাটকটির উৎস কি? উৎস হচ্ছে মহাকবি কালিদাস। সংস্কৃত সাহিত্যের যে মহাকবি কালিদাস, সে মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলম নাটক, অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে আমাদের যে নাটক এই ধীবর বৃত্তান্ত নাটকটি গৃহীত হয়েছে। এই অভিজ্ঞান শকুন্তলম নাটকটি আছে, সমগ্র নাটকটি হচ্ছে সপ্তম অঙ্ক বিশিষ্ট। তার মধ্যে আমাদের যে পাঠ্য ধীবর বৃত্তান্ত কোন অঙ্কে আছে? আমাদের ষষ্ঠ অঙ্কে আছে। এই যে আমাদের যে নাটক ধীবর বৃত্তান্ত, এই ধীবর বৃত্তান্ত নাটকটির উৎস কি বললাম? অভিজ্ঞান শকুন্তলম নাটক। এই অভিজ্ঞান শকুন্তলম নাটক কি ধরনের নাটক? সংস্কৃত নাটক। সংস্কৃত নাটক। এই সংস্কৃত নাটকটির তর্জমা করেন কি সত্যনারায়ণ চক্রবর্তী। এবার আমরা দেখিলি অভিজ্ঞান শকুন্তলম শব্দের অর্থ কি? এই অভিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে স্মারক চিহ্ন বা স্মৃতিচিহ্ন। শকুন্তলম শব্দের অর্থ হচ্ছে শকুন্তলার, অর্থাৎ শকুন্তলা স্মারক চিহ্ন বা স্মৃতিচিহ্ন। সংস্কৃতে একটি কথা আছে, কি আছে? যে কালিদাসস্য সর্বস্ব অভিজ্ঞান শকুন্তলম, অর্থাৎ যে দুটি নাটক, অর্থাৎ কালিদাস মোট 3টি নাটক রচনা করেন। তার মধ্যে একটি হচ্ছে কি বিক্রমোর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম এবং অভিজ্ঞান শকুন্তলম। এই 3টি নাটক বিক্রমোর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম আর অভিজ্ঞান শকুন্তলম, এই 3টি নাটকের নাট্যকারকে সংস্কৃত সাহিত্যের পণ্ডিত কালিদাস। এই 3টি নাটকের মধ্যে কি আছে? অভিজ্ঞান শকুন্তলম নাটকটি হচ্ছে কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক, যার কারণে কি বলা হয়? কালিদাসের সর্বস্বম অভিজ্ঞান শকুন্তলম। কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকটির বাংলা অনুবাদ কি? বাংলা অনুবাদ হচ্ছে ধীবর বৃত্তান্ত। এই ধীবর বৃত্তান্ত নাটকটিতে আমরা মোট 4টি চরিত্র পাই। প্রথমে কি হচ্ছে? ধীবর, 2 রক্ষী, প্রথম রক্ষীর নাম সূচক, দ্বিতীয় রক্ষীর নাম জানক এবং আরেকজন হচ্ছে কি রাজশ্যালক। এই 4টি চরিত্রের মাধ্যমে কী হবে? আমাদের যে নাটক, সেই নাটক মঞ্চস্থ হয়। এবার আমরা নাটকটি কোনো কিছু জানার আগে আমাদের পূর্বকথা জানা আবশ্যক। আজ আমরা পূর্বকথাকে একটু জেনে নিই। তাহলে সেই পূর্বপাঠটি কী ছিল? পূর্বপাঠ হচ্ছে কি হস্তিনাপুরের যুবরাজ। হস্তিনাপুরের যুবরাজ হচ্ছে দুষ্যন্ত। দুষ্যন্ত একদা মৃগয়া অর্থাৎ পশু শিকার করতে করতে কী হয়? আমাদের ভুলবশত মহর্ষি কর্ণের তপবনে কী হয়? প্রবেশ করে। কর্ণ আর এই কর্ণ দুটো চরিত্র সম্পূর্ণ কিন্তু আলাদা। এই কর্ণের আশ্রমে প্রবেশ করে কে? মহারাজ দুষ্যন্ত। মৃগয়া করার জন্য পশু শিকার করতে করতে পশুর পিছনে দৌড়াতে কী হয়? সে প্রবেশ করে কর্ণের আশ্রমে। যে আশ্রমটি কোথায় ছিল? মালিনী নদীর তীরে যে কর্ণের আশ্রম, সে কর্ণের আশ্রমে প্রবেশ করে আমাদের যে হস্তিনাপুর সম্রাট বা হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত। এবং সে প্রবেশ করার সাথে সাথে কী হয়? একজন মায়াময়ী বা একজন অপরূপা সুন্দরীকে দেখতে পায়। তার নাম কি? শকুন্তলা। সেই শকুন্তলার নাম দেখে কি হয়? রাজা দুষ্যন্ত তার প্রতি আকৃষ্ট করে, যেটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। কী হয়? লাভ এট ফার্স্ট সাইট, অর্থাৎ তাদের চোখে কী হয়? যেন প্রেমালাপ হয়ে যায়। এবং এটা ছিল আমাদের প্রথম অঙ্কের আলোচ্য বিষয়। দ্বিতীয় অঙ্কে আমরা কি দেখতে পাবো? দ্বিতীয় অঙ্কে আমরা দেখতে পাবো যেতে কী হচ্ছে? গান্ধর্ব বিধিতে শকুন্তলার সাথে রাজা দুষ্যন্তের বিবাহ হবে এবং তার যে অপর দুই সখী অনসূয়া এবং প্রিয়ঙ্বদা সেখানে উপস্থিত থাকবে। গান্ধর্ব বিধিতে তাদের বিবাহ হবে এবং তাকে বিবাহ করার পর দুষ্যন্ত কী হবে? পুনরায় তার যে রাজধানী, সেই রাজধানীতে ফিরিয়ে যাবে। দীর্ঘদিন ধরে দুষ্যন্ত না আসার কারণে শকুন্তলা বর্তমানে কি পতি চিন্তায় রত আছে। এখন সে কী হচ্ছে? শকুন্তলা বর্তমানে তার পতি চিন্তায় রত। সে সর্বদাই তার পতির চিন্তা অর্থাৎ স্বামী চিন্তায় রত বা দুষ্যন্তের চিন্তায় রত আছে। বর্তমানে শকুন্তলার মন কেমন হয়ে উঠেছে? তুমি জ্ঞান, তুমি ধ্যান, তুমি চিন্তামণি, তুমি ছাড়া আমি যেন মণিহারা ফণি। এরকম সবসময় সে কী থাকে? ভাবতে থাকে দুষ্যন্তের কথা। এবং সেই ভাবতে আমরা চতুর্থ অঙ্কে দেখতে পাবো। কি দেখতে পাবো? যে দুষ্যন্তের চিন্তায় সর্বদাই রত থাকার কারণে চতুর্থ অঙ্কে প্রবেশ ঘটবে আমাদের ঋষি দুর্বাসার। এই দুর্বাসা শব্দের অর্থ কি? যার সবসময় কী আছে? যার মনে দুষ্ট বুদ্ধির বাস। এই দুর্বাসাকে বলা হয় কোপন স্বভাবের মুনিও বলা হয়। দুর্বাসার আগমন ঘটবে কর্ণের আশ্রমে এবং অতিথি সৎকারের যাবতীয় দায়িত্ব ছিল শকুন্তলার উপর।
শকুন্তলা যেহেতু প্রতিচিন্তায় রত, ঋষি দুর্বাসা বারবার ভিক্ষাং দেহি বলা সত্ত্বেও সে কি হয় তার কোথায় কোনো কর্ণপাত করেনি, যার কারণে দুর্বাসার মুখ থেকে নির্গত হয় অভিশাপ। সে অভিশাপটি কী ছিল? অনন্য মনে চিন্তা করতে করতে তুই আজ আমায় অবজ্ঞা করলি, তুই যার কারণে আজ আমায় অবজ্ঞা করলি সেও তোকে মনে রাখতে পারবে না। পাগল যেমন পূর্বের কথা মনে রাখতে পারে না, সেও তোকে মনে রাখতে পারবে না। এই ছিল অভিশাপ। এই ছিল আমাদের চতুর্থ অঙ্কের আলোচ্য বিষয় বা অভিশাপ বৃত্তান্ত। এবার কি হয়, আমি বললাম একটু গান্ধর্ববিদ্যে শকুন্তলার সাথে বিবাহ হয় রাজা দুষ্যন্তের। শকুন্তলা ও দুষ্যন্তের বিবাহকালে রাজা কর্ণ কিন্তু সেখানে প্রেজেন্ট থাকেনি, সে কোথায় গেল? সোমতীর্থে। তা চতুর্থ অঙ্কের আলোচনা বিষয় অভিশাপ বৃত্তান্ত। এবার পঞ্চম অঙ্ক, আমাদের সমাজে কি হয়, দীর্ঘদিন ধরে যদি বিবাহিত মহিলা বাপের বাড়িতে থাকে তাহলে সেটা কী হয়, সেটা সেই মেয়ের পক্ষে খুবই অপমানজনক, যার কারণে তার পালক পিতা অর্থাৎ কর্ণ তাকে স্বামীগৃহে পাঠানোর জন্যে অত্যন্ত উদ্গ্রীব হয়ে পড়ে এবং তাকে কী হয় স্বামীগৃহে পাঠাবে এইরকম সে মনস্থির করে। দুষ্যন্ত আমাদের শকুন্তলাকে যখন অভিশাপ দেয় দুর্বাসা অভিশাপ দেওয়ার সাথে সাথে কী হয়, যেহেতু তার সখী অর্থাৎ প্রিয়ঙ্গদা জানে দুর্বাসা অত্যন্ত কোপন স্বভাবের মুনি, যার কারণে সে শকুন্তলাকে অভিশাপ দেওয়ার সাথে সাথেই তৎক্ষণাৎ তার যে প্রিয় বন্ধু অর্থাৎ প্রিয়ঙ্গদা তার কাছে আসে এবং বলে যে তার ভুল হয়ে গেছে, যেন ক্ষমা করে অভিশাপ ফিরিয়ে নেই। কারণ আমরা জানি অভিশাপ একবার কারোর প্রতি দেওয়া হয়ে গেলে সেটার ফেরানো যায়নি, কিন্তু তার অভিশাপ নিবৃত্তির উপায় বলা যেতে পারে। সে অভিশাপ নিবৃত্তির উপায় কী ছিল? যদি শকুন্তলা দুষ্যন্তকে কোনো তার বিবাহের চিহ্ন দেখাতে পারে তাহলেই তাদের অভিশাপ কী হবে? দূরীভূত হবে। তাহলে এই অভিশাপ দূরীভূত কীভাবে? যদি বিবাহের কোনো চিহ্ন দেখাতে পারে। কিন্তু বিবাহের চিহ্ন বলতে কি, দুষ্যন্ত নামাঙ্কিত আংটিই ছিল শকুন্তলার কাছে একমাত্র বিবাহের চিহ্ন স্বরূপ। তাহলে এই আংটি হচ্ছে মূল চিহ্ন। যদি সে কী হয় বিবাহের কোনো চিহ্ন দেখাতে পারে তবেই কী হবে? তার অভিশাপ কেটে যাবে। বর্তমান দিনে যখন বিবাহ হয়ে থাকে ক্যামেরার যুগ বা ফটোর যুগ হয়ে থাকার কারণে সেখানে কী থাকে? স্মৃতিচিহ্ন থেকে থাকে, কিন্তু তৎকালীন সময় সেসব জিনিসের চল না থাকায় শকুন্তলার একমাত্র ভাগ্য নির্ধারণ কিসের উপর ছিল? অঙ্গুরীয়কের উপর। অঙ্গুরীয়ককে কেন্দ্র করে পরবর্তী নাটক অগ্রগামী হবে। যখনই দুর্বাসা অভিশাপ নিবৃত্তির উপায় বলে তৎক্ষণাৎ কী হয়? প্রিয়ঙ্গদা অনেকটা আশ্বস্ত বোধ করে, কারণ শকুন্তলার কাছে কী ছিল? তার বিবাহের চিহ্নস্বরূপ এই অঙ্গুরীয়কটি ছিল, যার কারণে প্রিয়ঙ্গদা অত্যন্ত আশ্বস্ত বোধ করে যে আমার সখীর স্বামীগৃহে যাবে এবং স্বামীগৃহে সেখানে প্রতারিত হওয়ার ভয় খুব কমই। এবারে এটি ছিল আমাদের পঞ্চম অঙ্কের বিষয়। এবার আমরা আসছি ষষ্ঠ অঙ্ক। এই ষষ্ঠ অঙ্কে কী হচ্ছে? শকুন্তলা তার পঞ্চম অঙ্কে প্রতিগৃহে যাত্রা শুরু করেছে। এবার ষষ্ঠ অঙ্কে কী হচ্ছে? তার যে দৃশ্যপট সেই দৃশ্যপটে রচিত হচ্ছে, অর্থাৎ ষষ্ঠ অঙ্কেও তার রেস থেকে যাচ্ছে। শকুন্তলা কী হচ্ছে? যাচ্ছে এবং সে যেতে যেতে কী হচ্ছে? শচীতীর্থ, সে পথে যেতে যেতে শচীতীর্থ বলে একটি পুষ্করিণী আছে, সে পুষ্করিণীতে আচমন করবে এবং আচমন করার সময় কী হবে? তার যে অঙ্গুরীয়ক বা আংটিটি কী হবে? সেই পুষ্করিণীর জলে পতিত হবে বা পড়ে যাবে। কিন্তু শকুন্তলার তখন কোনো খেয়াল নেই, কারণ শকুন্তলা এখন তার স্বামী চিন্তায় রত। এই যে আংটিটি পুনরায় কিভাবে রাজা দুষ্যন্তের কাছে গেল, সেই যে টপিক বা সেই যে পার্ট, সেই পার্টটি হচ্ছে আজকে আমাদের নাটকের আলোচনার মূল বিষয়। সো তোমরা সকলেই বইটি টেক্সট বই যেটি আছে সেটি নিয়ে বসে যাও এবং যেখানে ইম্পর্টেন্ট বলে সেই জায়গাগুলি সকলেই মার্ক করে রাখবে। বিগত বছরে যে কোশ্চেন পেপার ছিল সেই কোশ্চেন পেপারের যে গুরুত্বপূর্ণ পার্ট সেই পার্টও আলোচনা করবে, সাথে ভিডিও শেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেই কোশ্চেনগুলি তোমরা সমাধান যদি না করতে পারো আমাদের যে ইউটিউবের কমেন্ট সেকশন আছে সেখানে জানিও, সমাধান করে দেওয়া হবে। এবার আমরা আলোচনা করব টেক্সটটির প্রত্যেকটি লাইন ধরে ধরে। তো তোমরা সকলেই বইটি নিয়ে বসো এবং আন্ডারলাইন করার জন্য তৈরি থাকো। দেখো তাহলে কী হচ্ছে? সেই আংটিটি কোথায় পতিত হয়েছে? সেই আংটিটি শচীতীর্থরূপ পুষ্করিণীতে পতিত হওয়ার কারণে শুক্রাবতারবাসী এক ধীবর যার নাম হচ্ছে কুম্ভীরক একদিন কী হয়? একটি রুই মাছ ধরে এবং রুই মাছটি কাটতে কাটতে তার পেট থেকে সে কী হয়? আংটিটি পায়। সেই আংটিটি সে বাজারে বিক্রি করতে যাচ্ছে। পরের যে প্লট বা দৃশ্য, সেই দৃশ্য হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। সো তোমরা সকলেই দেখো, তোমরা সকলেই তোমাদের যে টেক্সট বই 3 পাতা খুলো, দেখতে হবে। তারপর 3 পাতা পর 4 পাতা থেকে টেক্সট শুরু হচ্ছে, 4 পাতা। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক ও পিছনে বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে 2 রক্ষীর প্রবেশ। আমাদের যে আলোচ্য নাটকে কী আছে? আমাদের 4টি চরিত্র আছে, রাজশ্যালক, পুরুষ, যেই পুরুষ সেই হচ্ছে ধীবর, আর 2 রক্ষী। তাহলে প্রথমের নাম হচ্ছে সূচক এবং দ্বিতীয় জনের নাম হচ্ছে জানুক। এখন যে দৃশ্য, সেই দৃশ্যের আলোচনার মূল বিষয় হচ্ছে ধীবর আংটি পেয়েছে এবং সেই রাজ নামাঙ্কিত আংটিটি সে বিক্রি করতে গেছে এবং বিক্রি করার সময় কী হয়? 2 জন
রক্ষী এবং পুর রাজসেলক তাকে কে চোর সন্দেহে ধরে। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজসেলক পিছনে বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। দুই রক্ষী তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? অর্থাৎ ধীবরকে তারা ধরেছে, বলছে, তারা জিজ্ঞাসা করছে যে রাজার নাম অঙ্কিত অর্থাৎ দুষ্যন্তের নাম রচিত আংটি সে কোথায় পেল? পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। মানে ধীবর তাদেরকে বলতে থাকে যে আমি চুরি করিনি, ঠিক আছে, কিন্তু তারা বিশ্বাস করে নেই। প্রথম রক্ষী তবে কি তোকে সৎব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? অর্থাৎ কী হয়, প্রথম রক্ষী বলতে থাকে অর্থাৎ সূচক যে রাজা কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে দান করেছেন? কারণ তখনকার দিনে একটা নিয়ম ছিল কি ব্রাহ্মণদেরকে দান ধ্যান করা হতো, সেই যে গল্প সেই গল্প এখানে আলোচনা হচ্ছে। পুরুষ বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে শক্রাবতারে আমি থাকি। তাহলে জেলের নিবাস কোথায় বা জেলে থাকে কোথায়? শক্রাবতারে। দ্বিতীয় রক্ষী বেটা বাটপাড়, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? অর্থাৎ জানুক বলে যে আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি, তুই জেলে না ব্রাহ্মণ? শ্যালক সূচক একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। বলছে একে পূর্বাপর অর্থাৎ যা বলতে চাই এর পরপর বলতে দাও। দুই রক্ষী তা আপনি যা আদেশ করেন বল, কি বলছিলি? মানে দুই রক্ষী অর্থাৎ শ্যালকের যে কথা সেই কথাকেই সমর্থন করে বলে ঠিক আছে বলে যাক। পুরুষ আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। অর্থাৎ তাহলে ধীবর তার কীভাবে জীবিকা নির্বাহ করতো? জাল বড়শি সহযোগে মাছ ধরে। শ্যালক হেসে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। তাহলে শ্যালক তাকে বিদ্রুপ করে কী বলছে? বলছে বাহ তোর জীবিকা বিরাট পবিত্র তো। পুরুষ শুনুন মহাশয়, এরকম বলবেন না। পুরুষ বলছে কি যে এরকম আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করবেন না, কারণ আমি সৎভাবে জীবিকা নির্বাহ করি, চুরির মাধ্যমে নয়। এখানে কী হবে, ধীবর তার বৃত্তি সম্পর্কে একটু সুন্দর কথা বলবে। কি বলছে? যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সে বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। অর্থাৎ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ, কিন্তু সে যখন বলিদান করে বা বলি দিয়ে থাকে তখন সে কী হয়, নির্দয় হয়ে বলি দেয়। অর্থাৎ কারো পেশা নিয়ে ছোট বড় কথা বলা ঠিক নয়। কে বলে? পুরুষ বলতে থাকে। তার প্রত্যুত্তরে শ্যালক বলছে তারপর বলছে, শ্যালক বলছে কন্টিনিউ করে যাও, কী বলছিলেন? পুরুষ একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্ত ঝলমলে ওই আংটিটা দেখতে পেলাম। কোন আংটিটা? ওই রাজা দুষ্মন্তের নামাঙ্কিত যে আংটি, সে আংটিটা কী হয়, দেখতে পাই। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। পুরুষ একদিন একটা রুই মাছ যখন খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তা ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। অর্থাৎ কী হয়, ধীবর সমস্ত সত্য ঘটনা তাদের কাছে বলে। শ্যালক বলছে জানুক, বলছে এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। তাহলে শ্যালক কী হচ্ছে, সে আংটি নিয়ে এবারে রাজার বাড়িতে বা রাজার উদ্দেশ্যে কী হলো, রাজাকে দেখানোর উদ্দেশ্যে রওনা দিল। দুই রক্ষী তবে তাই হোক, চল রে গাট কাটা, মানে তাকে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করে বলতে থাকে। সবাই এগিয়ে চললেন। শ্যালক সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজাকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। অর্থাৎ তারা বলে এখানে তোমরা দাঁড়াও, আমি মহারাজকে আংটি দেখিয়ে তারপর আমরা ফিরছি। দুই রক্ষী আপনি প্রবেশ করুন, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। অর্থাৎ দুই রক্ষী ভাবছে মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন, অর্থাৎ মৃত্যুদণ্ড দিবেন এবং আমরা এই ধীবরকে শুলে চড়িয়ে মৃত্যুবরণ করবো, এরকম দুই রক্ষীর কেছে মোটিভ। রাজশ্যালক বেরিয়ে গেলেন। প্রথম রক্ষী আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে
যাওয়া যায়, অর্থাৎ রাজার নানা রকমের অ্যাপয়েন্টমেন্ট থাকে, ঠিক আছে। এবারে তৎক্ষণাৎ গেলে তো হবে নি, তার আগেও অনেকজনের অ্যাপয়েন্টমেন্ট আছে, যার কারণবশত একটু দাঁড়িয়ে থাকতেই হবে। প্রথম রক্ষী জানুক, একে মারার আগে অর্থাৎ ধীবরকে মারার আগে ফুলের মালা পরানো হবে, তা গাঁথতে আমার হাত দুটো নিষ্পিস করছে। অর্থাৎ তার আগে কি হয়, তাকে ধীবরকে মানে তখনকার দিন নিয়ম ছিল কি হয়, কাউকে শুলে চড়ানোর আগে তার গলায় মালা পরানো হয়, তার মালা গাঁথতেই হাত নিষ্পিস করছে। পুরুষ জেলে, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। মানে ধীবর বারবার সে বলে যে কিভাবে সে আংটিরে পেয়েছে, কিন্তু তারা কেউই বিশ্বাস করেনি। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে তা এই তো বলছে আমাদের প্রভু মহারাজের হুকুমনামা নিয়ে এদিকে আসছেন, হয়তো তোকে শুকনি দিয়ে খাওয়াবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। সে বলতে থাকে যে হয় তোকে রাজা যে আদেশ দিয়েছে, হয় তোর মৃত্যু নিশ্চিত, এখানে কোনো ডাউটেই নেই, কিন্তু কি হয় কিভাবে হবে সে প্রসেসটা বলছে, হয় শুকুন দিয়ে না হলে কুকুর দিয়ে। রাজশ্যালক প্রবেশ করে। শ্যালক সূচক এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল, যদি সে কি হয় স্মারক চিহ্ন দেখাতে পারে বিবাহের, তাহলেই তার যে অভিশাপ সে অভিশাপ দূর হবে। তাহলে স্মারক চিহ্ন বলতে কী ছিল, একটিই ছিল, সেটা হচ্ছে আংটি। আর আংটিটা যেহেতু আমাদের শচীতীর্থে পড়ে যায়, যার কারণে শকুন্তলা বারবার তাদের বিবাহের পূর্বে নানা ঘটনা নানা কাহিনী বলেও কি হয় দুষ্মন্তের কাছে সত্যতা প্রমাণ করতে পারেনি, বারবার নানা কাহিনী বলে, কিন্তু ওই অভিশাপ তখন কার্যকর হয়ে গেছে। একমাত্র অভিশাপ নিবৃত্তির উপায় ছিল কি, যদি বিবাহের স্মারক বা কোনো চিহ্ন দেখাতে পারে। তার বিবাহের স্মারক বা চিহ্ন ছিল আংটিটি, কিন্তু সে আংটি হারিয়ে ফেলায় তার যে সে পথ, সেই পথও বন্ধ হয়ে যায়। এবং দুর্বাসা অভিশাপ কী দিয়েছিল, যে আংটি দেখা বা স্মারক দেখাতে হবে, তবেই তার যে অভিশাপ সে অভিশাপ দূর হবে। যখনই কী হলো, রাজা দুষ্মন্ত নিজের নামাঙ্কিত আংটিটি দেখতে পেল এবং তৎক্ষণাৎ তার কী হয় সে অভিশাপ কেটে যায়, এবং সে ভাবতে থাকে যে শকুন্তলা পূর্বে যা বলেছিল তা সবই সত্যি ছিল, অর্থাৎ শকুন্তলাকে সে বিবাহ করেছিল। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক তা প্রভু যা আদেশ করেন, অর্থাৎ সূচক রাজশ্যালককে ইঙ্গিত করে বলে। দ্বিতীয় রক্ষী এই জেলে যমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, বলছে কি জেলের হাতের বাঁধন খুলে দিল, অর্থাৎ সে একবারে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আবার কী হলো ফিরে এলো। পুরুষ শ্যালককে প্রণাম করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে, অর্থাৎ সে কিভাবে সংসার চালাতো, জাল এবং বড়শির মাধ্যমে মাছ ধরে, কিন্তু তার আজকের দিন নানা রকমের ইন্টারোগেট অর্থাৎ জিজ্ঞাসাবাদ এখানে সেখানে যাওয়ার কারণে কী হয় সেদিন বৃথা যায়। কিন্তু সে গরিব হওয়ার কারণে তার ভাতের হাঁড়ি চলবে না, বলছে আজকে তো আমি কাজ করিনি, কাজ না করলে তার হাঁড়ি চলবে না, কারণ তার ডেলি যে উপার্জন সে উপার্জনের মাধ্যমে সে তার সংসার চালিয়ে থাকে, কিন্তু আজকে উপার্জন নেই, অর্থাৎ হাঁড়ি কীভাবে চড়বে। শ্যালক মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন, অর্থাৎ রাজা দুষ্মন্ত কী হয় আংটির মূল্যের সমপরিমাণ অর্থ তাকে দেয়, অর্থাৎ কাকে দেয় ধীবরকে দেয়। জেলেকে টাকাটা দিলেন। পুরুষ প্রণাম করে গ্রহণ করে, প্রভু অনুগৃহীত হলাম, অর্থাৎ আপনার কাছে আমি খুবই কৃতজ্ঞ, এরকম কৃতজ্ঞতা জ্ঞাপন করে। সূচক বলছে এ কি যা তা অনুগ্রহ, এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কী হচ্ছে শুল থেকে চড়িয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, মানে একেবারে কী হচ্ছিল সে তার মৃত্যু নিশ্চিত হয়ে গেল, সেই মৃত্যু থেকে আবার পুনরায় সে জীবিত হয়ে এলো। এই যে গল্প, সেই গল্পকে এখানে কি হচ্ছে ব্যঙ্গার্থক দৃষ্টিতে বলা হচ্ছে। জানুক হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে বোঝা যাচ্ছে যে আংটিটা রাজার খুব প্রিয় ছিল। জানুক কি বলছে, যে পরিমাণ রাজা পারিতোষিক অর্থাৎ মূল্য দিয়েছেন আংটির বিনিময়ে, তার আংটিটা নিঃসন্দেহে রাজার যে খুব প্রিয় ছিল একথা বোঝা যায়। শ্যালক দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে। শ্যালক কি বলে, যে হয়তো আংটিটা দামি অনেক হয়তো আংটিটা প্রচুর দামি হওয়ার কারণেই রাজার খুব পছন্দ হয়েছে, এমন আমার মনে হয় না। কে বলতে থাকে যে আংটিটা যে খুবই আংটিটা খুবই কী ছিল দামি ছিল বলে যে রাজার পছন্দ হয়েছে এমনটা লয়, কারণ তার প্রসঙ্গে কি বলছে দেখি, তার সাপোর্টিং যে যুক্তি কি বলছে, সেই অংশটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, অর্থাৎ সে আংটিটি নিঃসন্দেহে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। কেননা স্বভাবে হচ্ছে রাজা কি গম্ভীর প্রকৃতির, কিন্তু আংটিটি দেখার সাথে সাথে কী হয় তার মুখ হাস্যবদন হয়, অর্থাৎ সে হাসতে থাকে, তার মনের ভিতর একটা অন্য রকমের আনন্দ অনুভব হয়, যার কারণে আংটিটা যে কোনো প্রিয়জনের কথা মনে করেছে
এখানে কোনো সন্দেহ নেই। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল হয়ে চেয়েছিলেন, অর্থাৎ অনেকক্ষণ ধরে আংটিটার দিকে চেয়েছিলেন এবং তাকে কী হয়, তার যে স্ত্রী শকুন্তলার কথা, তার মনে পড়ে। সূচক, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। তাহলে আপনি মহারাজের একটা অনেক বড় সেবা করলেন, এটা বলতে হয়। কি বলে? সূচক বলে। জানুক, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। পুরুষ অর্থাৎ জেলে, মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। যার কারণে আমাদের কি বলা হয়, কথা হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল উইপেন, যেটাকে আমরা কি হয় অনেক ভেবে চিন্তে বলতে হয়। পদম পদম বিপদম, অর্থাৎ আমাদের কি হয় অনেক ভেবে চিন্তে কথা বলতে হয়। এমন কিছু কথা বলা উচিত নয় যেটা কি হয় কারো হার্টকে ব্রেক করে, যেটা আমাদের এখানে কি বলেছিল আমাদের সূচক জানুক নানাভাবে কি করেছিল, পুরুষকে ব্যতিব্যস্ত করেছিল, ব্যতিব্যস্ত করে তুলেছিল। তার প্রত্যুত্তরে ব্যঙ্গার্থক দৃষ্টিতে কি বলছে, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের মালার দাম হিসেবে দিচ্ছি। অর্থাৎ আমার যে মোরার কামনা করেছিলেন, অর্থাৎ মারা যাওয়ার সময় আমার গলার মালা পরাবেন ভেবেছিলেন ফুলের, সেই ফুলের মালা গাঁথতে শুরু করুন, এই তার কিছু অর্থ আমি আপনাদেরকে দিচ্ছি। জানুক, এটা তুমি ঠিকই বলেছ শ্যালক। শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, অর্থাৎ তা এখন থেকে তুমি হলে একজন আমার প্রিয় বন্ধু। এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা একবার দেখে নেবে। এগুলো বিগত বছরে বিভিন্ন স্কুলে বিভিন্নবার পরীক্ষা এসেছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চড়াইবেতি।